মেঘের টানে সাজেক যেতে চাই আমরা সবাই, কিন্তু পকেটের টানে এখানে আমরা অনেকেই আসতে পারি না। আজকের ভিডিওটি সেই সকল ভাই বোনদের জন্য যারা অল্প খরচে দারুণভাবে এই সাজেককে উপভোগ করতে চান। সাজেক নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শুভ্র মেঘের নরম স্পর্শ আর পাহাড়ের বুক চিরে হারিয়ে যাওয়া আঁকাবাঁকা পথ। এখানে মেঘ এসে এতটাই কাছ থেকে ধরা দেয়, মনে হয় হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যাবে তাকে। সাজেক ভ্রমণের কথা ভাবলেই বাজেটের চিন্তায় অনেকের স্বপ্ন আটকে থাকে চার দেয়ালের ভেতর, আর মন ছুটে যায় মেঘের রাজা সাজেক ভ্যালিতে। আজ আমার ক্ষুদ্র এই চেষ্টা সেই সকল ভাই বোনদের জন্য যারা খুব অল্প খরচে দারুণভাবে সাজেক ভ্রমণ করতে চান। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, একটু বুদ্ধি খাটিয়ে খুব অল্প খরচে ঘুরে দেখা যায় এই স্বপ্নময় সাজেক। আজকের ভ্রমণ গল্পে থাকবে কিভাবে সাজেক যাবেন, কোথায় বাজেট ফ্রেন্ডলি রুম পাবেন, কি কি ঘুরে দেখবেন। সাজেক নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে চলুন কম বাজেটে একবার ঘুরে আসি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। ঢাকা থেকে সাজেক যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য খাগড়াছড়ি। রাত ৯টার সৌদিয়া পরিবহনের বাসে করে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত এই যাত্রায় আমাদের নন এসি বাস ভাড়া পড়েছে জনপ্রতি ৮০০ টাকা। সবকিছু ঠিক থাকলে খুব সকালেই পৌঁছে যাব খাগড়াছড়ি বাস স্ট্যান্ড, আর সেখান থেকেই শুরু হবে আমাদের সাজেক ভ্রমণের মূল যাত্রা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খাগড়াছড়ির কলেজ গেট থেকে। ঢাকা থেকে এইখানে কিন্তু আমরা নেমে গিয়েছি, এই দিক থেকে কিন্তু ঢাকা থেকে ঢুকে আর কি। আর সাজেকে যাওয়ার জন্য মূলত আপনারা এখান থেকে এই সকল ধরনের বাহন পেয়ে যাবেন। সাজেকে যাওয়ার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাহন, যেমন মাহেন্দ্রা, সিএনজি, চাঁদের গাড়ি কিংবা মোটরসাইকেল। আর এখানকার প্রতিটি বাহনের ভাড়া পরিচালিত হয় মালিক সমিতির নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী। আমাদের আজকের সাজেক ট্যুরটা যেহেতু ব্যাচেলারদের কথা মাথায় রেখে, তাই চেষ্টা করব যতটা সম্ভব কম খরচে সাজেক ভ্রমণ করার। কলেজ গেট থেকে কিন্তু একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে গেলাম। এই চাঁদের গাড়িটা মূলত 10,000 টাকা ভাড়া এবং সর্বোচ্চ 12 জন উঠতে পারবেন। তো পার পার্সন 1250 টাকা পড়লো যাওয়া আসা, সাজেকে যাওয়া এবং সাজেক থেকে ব্যাক করা। এক রাত থাকতে পারবেন সাজেকে, এবং এই রাস্তা ধরে কিন্তু আবার চলে যাচ্ছি আমরা সাজেকের উদ্দেশ্যে। চাঁদের গাড়িতে ওঠার পর থেকেই মনে হলো সাজেক যেন খুব বেশি দূর নয়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজ অরণ্য, সবকিছু মিলিয়ে মনটা যেন একদম উৎফুল্ল হয়ে উঠল। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সাজেকে প্রবেশ করলে সেনাবাহিনীর সঙ্গে স্কটে প্রবেশ করতে হয়। সাজেকে প্রতিদিন দুটি স্কটে প্রবেশ করা যায়, প্রথমটি সকাল 10টায় আর দ্বিতীয়টি দুপুর 2টায়। তাই আমরা সকাল 10টার স্কটের সঙ্গেই সাজেকে প্রবেশ করব। ফাইনালি কিন্তু চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এটাই কিন্তু সেই আর্মি চেক পোস্টের সামনেই দেখতে পাচ্ছেন। আর সব গাড়িগুলো কিন্তু এখানে ওয়েট করতেছে। তারই পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, যেখানে পাহাড়ি যে ফল থেকে শুরু করে পাহাড়ি খাবার দাবার কিন্তু পেয়ে যাবেন আপনারা। এটা কি পাহাড়ি আম? পাহাড়ি আম, আচ্ছা। খুবই কি নাম এটা? স্যাংমা। আচ্ছা আচ্ছা, আসলে খুবই বড়, একটা প্রায় 6 থেকে 700 গ্রাম মতো হবে আর কি। এটা কত করে কেজি? 180 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। সো মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং, কখনো দেখি নাই। স্যাংমা বলে হয়তো নাম, এটা নাকি জানি না এখানকার স্থানীয় ভাষায়। তো এইগুলো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারবেন এবং সময়টা আপনাদের এখানে কাটাতে পারবেন। অবশেষে সকাল 10:30টার স্কটে আমরা রওনা হলাম সাজেকের উদ্দেশ্যে। ক্যাম্প পেরিয়ে যতই সামনে এগোচ্ছি ততই যেন বদলে যাচ্ছে চারপাশের দৃশ্যপট। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, মেঘে ঢাকা দূরের পাহাড় আর সবুজের এই বিশাল সমারোহ, সত্যি বলতে এই সৌন্দর্য ক্যামেরায় কতটা ধারণ করা যায় সেটা নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে।
কিছু সৌন্দর্য ক্যামেরায় নয়, নিজের চোখ দিয়েই দেখতে বেশি সুন্দর লাগে। এই সৌন্দর্য দেখার জন্যই হয়তো মানুষ বারবার সাজেকে ছুটে আসে। অপরূপ সৌন্দর্য, রাস্তার সৌন্দর্য দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। জাস্ট দেখুন রাস্তার সৌন্দর্য। এটাই সাজেক, এটাই বাংলাদেশ। আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই সাজেক ভ্যালি। এখন এখান থেকে আমাদের কিন্তু রুম বুকিং করতে হবে। মূলত ডান সাইডে হচ্ছে বাংলাদেশ সাইডের ভিউ এবং বাম সাইডে কিন্তু মিজোরাম সাইডের ভিউ। তো আপনারা যেখানেই থাকেন সেখানে কিন্তু নিতে পারবেন। তো এখানে কিন্তু অনেক খোঁজাখুঁজি করলে বেশ কিছু রুম পেয়ে যাবেন। এখানে কিন্তু পুরোটাই লাইন, মানে রাস্তাটা জুড়ে কিন্তু অসংখ্য পরিমাণে আসলে কটেজ এবং হোটেল রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু হোটেল বুকিং করতে পারেন এবং পছন্দ মতো কিন্তু বেছে নিতে পারবেন। সাজেকে থাকার জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির হোটেল, রিসোর্ট এবং কটেজ। আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন। আপনারা চাইলে আগে থেকেই অনলাইনে বা ফোনের রুমের খোঁজ নিয়ে আসতে পারেন। তবে আপনি যদি শুক্র ও শনিবার কিংবা ছুটির দিন বাদে সাজেকে আসেন, সাধারণত তখন বেশিরভাগ রুমই ফাঁকা থাকে। অনেক খোঁজাখুঁজির পরে আমরা রুম পেয়ে গেলাম। এই রিসোর্টটার নাম হচ্ছে নিঃস্বর্গ রিসোর্ট। আপনাদেরকে একটু রুমটা দেখাই। এইটা হচ্ছে আমাদের কটেজ আজকে, এবং এখান থেকে আমরা যদি রুমটা দেখাই, এটাই আসলে রুমের ভিউ। এবং এখানে কিন্তু আপনারা চাইলে যারা ব্যাচেলার আসবেন তারা কিন্তু খুব শেয়ারিং করেই কিন্তু এখানে 6 থেকে 7 জন থাকতে পারবেন আপনারা ইজিলি। আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া থাকবে, বেসিং আছে, এখানে একটা হাই কমোড রাখা আছে। আর এইখান থেকে মূলত এই রুমটা নেওয়ার একটা কারণ হচ্ছে এখান থেকে যে ভিউটা, এই ভিউটা কিন্তু বেশ চমৎকার এবং উঁচু থেকে আপনারা খুব ক্লিয়ারলি ভাবে কালকে সকালে আশা করা যায় যদি মেঘ জমে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে আমরা এখান থেকে উপভোগ করতে পারবো। এবং এই সাইডটা হচ্ছে মিজোরাম ভিউ। সাজেকে যারা আসে তারা কিন্তু সাধারণত মিজোরামের যে সাইডটা রয়েছে সেই মিজোরামের সাইডে কিন্তু রুম নিয়ে থাকে, কারণ মিজোরামের যে সাইডটা সেখান থেকে এরকম চমৎকার ভিউ দেখা যায় এবং চমৎকারভাবে মেঘগুলো দেখা যায়। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এরা যেমন ব্যাচেলার ফ্রেন্ডলি, অন্যদিকে বাজেটের মধ্যে বেশ সুন্দর একটা মিজোরাম ভিউ রুম। এই রুমের ভাড়া পড়েছে 3500 টাকা। তবে ছুটির দিনে ভাড়া হয়তো কিছুটা বাড়তেও পারে। রুমে ফ্রেশ হতে না হতেই আকাশ যেন হঠাৎই অভিমানী হয়ে উঠল। কোনো পূর্বাভাস ছাড়াই শুরু হলো মুষলধারে বৃষ্টি। তাই আর রুমে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম বৃষ্টি ভেজা সাজেকের সৌন্দর্য উপভোগ করতে। এরকম একটা সুন্দর ভিউ উপভোগ করতে পারবো সেকেন্ডের মধ্যে। পুরো এই যে এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেল, পুরো সাজেকটা অন্ধকার হয়ে গেছে। দেখুন জাস্ট অসম্ভব সুন্দর লেভেলের সৌন্দর্য ধরা দিয়েছে। তো গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর দুপুরে লাঞ্চ করার জন্য মূলত এখান থেকে বের হলেই কিন্তু আমাদের কটেজ থেকে একদম পাশেই কিন্তু মেইন রোডটা। তো আমাদের রুমটা কিন্তু এই দিকে, মূলত ওই যে নিরিবিলি যে রিসোর্টটা রয়েছে সেটা ঠিক পাশেই। আর এইটাই মূলত সাজেকের মেইন রাস্তাটা, মেইন পয়েন্টটা কিন্তু এই সাজেকের মেইন পয়েন্টটা কিন্তু এটা। এবং এইখান থেকে সামনে গেলে কিন্তু আপনারা হচ্ছে যে আপনারা সকাল থেকে শুরু করে 3 বেলার খাবারই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে বেশ কিছু অনেকগুলো এখানে রেস্টুরেন্ট রয়েছে এবং অনেকগুলো হোটেল এখানে রয়েছে, সেগুলোতে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা খাবার খেতে পারেন। এবং এখানকার ট্রেডিশনাল কিছু খাবার রয়েছে, যেমন ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি এবং আরও অনেক রকমেরই খাবার রয়েছে। আপনারা কিন্তু সেগুলো চাইলে ট্রাই করতে পারেন। তো দুপুরে লাঞ্চ শেষ করে এখন কিন্তু চলে যাচ্ছি কংলাক পাহাড় দেখার উদ্দেশ্যে। এই রাস্তা ধরে এখানে দেখুন হেলিপ্যাডটা এবং তার পাশ দিয়ে যাচ্ছি। তো আমরা যে কংলাক পাহাড় যাচ্ছি সেটার জন্য কিন্তু এই যে চাঁদের গাড়ি আমরা রিজার্ভ করলাম সেই খাগড়াছড়ি থেকে, সেটার সাথে কিন্তু অন্তর্ভুক্ত আপনাদেরকে কংলাক পাহাড়টা ঘুরিয়ে দেখাবে। আর দেখুন জাস্ট সাজেকের সৌন্দর্য অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমাদের যে চাঁদের গাড়িটা ছিল সেটা কিন্তু এখানে নামিয়ে দিয়েছে। আর আমরা এখন এই রাস্তা ধরে কিন্তু উঠবো। এখান থেকে মূলত অনেকখানি পথ পার হয়ে উঠতে হবে। এখান থেকে এই রাস্তাটা পুরোটা বেয়ে উঠতে হবে, একটু কষ্ট হবে। তবে সেখান থেকে উঠে যে সৌন্দর্যটা দেখবো সেই সৌন্দর্যটা অসম্ভব রকমের সুন্দর। এবং সেই উপরে কংলাক পাহাড় থেকে সেই একদম পুরো সাজেকের ভিউটা দেখা যায়। সিঁড়ি দিয়ে 10 মিনিট ওঠার পরে কিন্তু আপনারা এরকম একটা চমৎকার ভিউ দেখতে পাবেন।
এটা মূলত বাংলাদেশ সাইডের ভিউ এবং ওইদিকে দূরে মেঘগুলো একদম লেয়ার লেয়ার হয়ে আছে। সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম। দিনের আলো ধীরে ধীরে ফুরিয়ে আসছে আর পশ্চিম আকাশে ছড়িয়ে পড়ছে শেষ বিকেলের শেষ সোনালী আভা। আর নিচের পুরো সাজেকটা মনে হচ্ছে কোনো এক ছবির ক্যানভাস। হয়তো এই কারণেই শেষ বিকেলে মানুষ ছুটে আসে কংলাক পাহাড়ে। কিছু কিছু দৃশ্য ক্যামেরায় বন্দী করা যায়, কিন্তু অনুভূতি শুধু চোখ দিয়ে অনুভব করতে হয়। তো এই কংলাক পাহাড়ে কিন্তু আপনারা বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন এবং এখান থেকে সূর্য অস্তের যে সৌন্দর্যটা সেটা অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রকৃতির রূপ এত সুন্দরভাবে ধরা দেয় এই কংলাক পাহাড় থেকে, যেটা আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রাত নামতেই সাজেক যেন এক অন্যরকম রূপে ধরা দেয়। হেলিপ্যাডের পাশেই বসছে পাহাড়ি খাবারের বেশ কিছু দোকান। চারপাশে খাবারের গ্রান, মানুষের আড্ডা, পাহাড়ি রাতের মায়াবী পরিবেশ সবকিছু মিলিয়ে জায়গাটা একটা আলাদা আমেজ তৈরি করছে। আর কিছুটা সামনে এগোলেই মন্টানা রেস্টুরেন্ট। সাজেকের অন্যতম পরিচিত এই রেস্টুরেন্টের সামনেই বসে গানের আসর। পাহাড়ি রাত, চারপাশের নীরবতা আর গানের সুর, মুহূর্তটা উপভোগ করার জন্য এর চেয়ে সুন্দর পরিবেশ আর কি বা হতে পারে। তবে আর বেশি রাত পর্যন্ত জেগে থাকবো না, কারণ আগামীকাল খুব সকালেই ঘুম থেকে উঠতে হবে। তাই রাতের সাজেককে বিদায় জানিয়ে সকালের নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আজকের মতো ঘুমিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সাজেক থেকে দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আমাদের রুম থেকে দেখুন জাস্ট চমৎকার এরকম একটা ভিউ দেখা যায়। ঘুম থেকে উঠে যখন এই সৌন্দর্য দেখলাম, এই সৌন্দর্য দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল। জাস্ট দেখুন জাস্ট দিকে মিজোরামের ভিউটা এবং এই মিজোরামের ভিউ সাইডে পুরো মেঘগুলো কিন্তু একদম মানে খুব ভালোভাবে ভাব জমাচ্ছে। তো আপনারা মন আরো ফুরফুরে করার জন্য এখন চলে যাচ্ছে এখান থেকে হেলিপ্যাডের দিকে। মূলত হেলিপ্যাড থেকেই এখানকার সৌন্দর্য আরো সুন্দরভাবে দেখা যায়। তো ফাইনালি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই হেলিপ্যাডের উপরে এবং এই হেলিপ্যাড থেকে দেখো যাচ্ছে এরকম একটা অসম্ভব সৌন্দর্য দেখা যায়। মানে একটা পুরো ক্যানভাসের মতো একটা সিনারিও কিন্তু আপনারা সকালবেলা এখান থেকে উপভোগ করতে পারবেন। আপনারা দেখুন জাস্ট এরকমই একটা দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। সো সেই জন্য কিন্তু অনেক মানুষও কিন্তু এখানে আসে। সকালের সাজেক যেন সৌন্দর্যের সবটুকু উজাড় করে দেয় এই হেলিপ্যাডে এসে। চারপাশে শুধু মেঘ আর পাহাড়, মনে হয় মেঘগুলো হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। বেশ কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করার পর মন্টানা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে নিলাম। তো সকালের নাস্তা শেষ করে এখন চলে যাচ্ছি লুসাই গ্রাম দেখার জন্য। লুসাই গ্রাম যেতে হলে আপনাদেরকে এই রাস্তা ধরে যেতে হবে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে বলা ভালো, এটি লুসাই সম্প্রদায়ের কোনো প্রাচীন বসতি নয়, বরং পর্যটকদের সামনে লুসাইদের জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। লুসাইরা বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের বসবাসের বিস্তৃতি বাংলাদেশ ছাড়াও মিজোরাম ও আশেপাশের অঞ্চলে রয়েছে। ইতিহাস ও লোককথায় জানা যায়, লুসাই জনগোষ্ঠীর শিকড় মিজোরাম ও পার্বত্য দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে গভীরভাবে যুক্ত। লুসাই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য তাদের ঐতিহ্যবাহী পোশাক, তাঁত, অলংকার, ঘরবাড়ির ধরন এবং পাহাড়কেন্দ্রিক জীবনযাপন। লুসাই জনগোষ্ঠীর অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তাদের নিজস্ব আলাদা ভাষা রয়েছে।
এই গ্রামের ভেতরে তাই লুসাইদের ঐতিহ্যবাহী জীবনধারার কিছু উপাদানকে পর্যটকদের সামনে তুলে ধরা হয়েছে। আর এই লুসাই গ্রামে প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকা ফি নেওয়া হয়। চাইলে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাকও পরতে পারেন, যার জন্য জনপ্রতি 100 টাকা চার্জ রয়েছে। তো এই লুসাই গ্রামে কিন্তু আপনারা প্রতিদিন 2টা টাইমে প্রবেশ করতে পারবেন, সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত আর বিকেলে 3টা থেকে 5টা পর্যন্ত। এরপরে কিন্তু এই টাইম ব্যতীত কিন্তু আপনারা কখনোই প্রবেশ করতে পারবেন না। তো আমরা এখান থেকে এখন প্রবেশ করি এই গ্রামটাতে। ঢুকলেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটা গ্রামীণ একটা ভাইব কিন্তু পাবেন, দেখে কিন্তু অনেক ভালো লাগবে। লুসাই যে সম্প্রদায় রয়েছে তাদের আদলে মূলত এই পাড়াটা বানানো। বাম দিকে একটা দোকান দেখতে পাবেন, মূলত এই দোকানটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এখানে কোনো দোকানদার নেই, আপনারা দোকানদার ব্যতীত এখান থেকে কিন্তু কিনে তারপরে কিন্তু খেতে পারবেন। মানে মূলত আপনাকে এখান থেকে রেট করা, মানে প্রত্যেকটা যে জিনিসটা এখানে রয়েছে সেই জিনিসের দাম নির্ধারণ করা রয়েছে। আপনি নিয়ে আপনি এখানে এই যে টাকার যে বক্স রয়েছে সেখানে কিন্তু আপনারা রেখে দিতে পারবেন। আরও নিচের একটা গ্রামের মতো পরিবেশ পাবেন আর কি। তো মূলত যারা সাজেকে আসে তারা কিন্তু এই লুসাই গ্রামটা পরিদর্শন করে। এই দেখুন জাস্ট এখানে কিন্তু এরকম বসার দেওয়া রয়েছে, এগুলো মূলত বেঞ্চি আর কি। আর এটা হচ্ছে মঞ্চ, এখানকার যখন কালচারাল প্রোগ্রাম হয় আর কি সেই সময় কিন্তু আপনার এখানে বসে মানুষজন তারপরে কিন্তু এখানকার এই স্টেজের দিকে কালচারাল প্রোগ্রামগুলো উপভোগ করে। এইটা মূলত তাদের ঘর আর কি। তারা ভাই ভয় পেয়ে গেছে আমি এটা দেখে জাস্ট। আসলে এইরকম তারা মানে তাদের ভিতরের সাইডটা কীরকম হয় সেটাই মূলত এখানে তারা তুলে ধরেছে। যারা বান্দরবানের ঝুমঘরগুলোতে শিখেছেন তারা কিন্তু বলতে পারবেন কেমন আসলে এই ঘরগুলোতে থাকতে কিন্তু অন্যরকমের একটা প্রশান্তি কাজ করে। এবং এখান থেকে কিন্তু আপনারা দেখুন জাস্ট এই মিজোরামের সৌন্দর্যটা কিন্তু দেখতে পারবেন। মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর একটা ভিউ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি এই সাজেকে এই ট্রিপটাতে। অসম্ভব সুন্দর লেভেলের সৌন্দর্য আপনাদের দেখাতে পেরেছি, তো আরও সৌন্দর্য বাকি। তো চলুন যাই এখন। এটার অপোজিটই একটা মসজিদ রয়েছে যেটা বাংলাদেশের সবচেয়ে উঁচুতম মসজিদ। তো এটাই বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ, দারুস সালাম জামে মসজিদ। অসম্ভব সুন্দর, দেখুন বাংলাদেশের সবচেয়ে উঁচুতম মসজিদ, দেখতে কিন্তু বেশ চমৎকার। এবং এখানে আসলে কিন্তু আপনারা এক ওয়াক্ত হলেও নামাজ পড়ে যাবেন। আমরা এখন এখান থেকে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। এবং এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, এখান থেকে কিন্তু একদম পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উচ্চতা অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গায় নির্মিত মসজিদ হিসাবে পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ অর্থায়নে সেনাবাহিনীর দান করা প্রায় 1 একর জায়গার উপর গড়ে ওঠে এই সুন্দর মসজিদটি। তো এটা কিন্তু সেই মসজিদের মেইন জায়গাটা আর কি। এখানে নামাজ পড়ানো হয় হুজুরে, এবং অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা। এই প্রকৃতির মাঝেও যে এরকম একটা সুন্দর প্রকৃতি আছে এটা আসলে অনেকেই জানে না। তবে অনেকেই কিন্তু এই মসজিদের বাইরে থেকে ঘুরে যান, কিন্তু এই ভিতরে যে কত সুন্দর এই জায়গাটা অনেকেই জানেন না। তো আপনারা সাজেকে আসলে যারা মুসলিম আছেন অবশ্যই এখানে এক ওয়াক্ত নামাজ হলেও আদায় করে যাবেন। খুবই সুন্দর এবং এখানে কিন্তু ঠান্ডা একটা অনুভূতি কাজ করে আর কি। চারপাশের পাহাড়, মেঘ, সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদটিকে দেখলে সত্যি মনটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায়। আমাদের রুম থেকে বেরিয়ে সকাল 10:30টার স্কটে রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আপনারা চাইলে পরবর্তী দুপুর 2টার স্কটেও খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হতে পারেন। ফেরার পথে আবার সেই চেনা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, চারপাশে সবুজ মেঘের হাতছানি। সত্যি বলতে এমন একটা জায়গা ছেড়ে যেতে কারো ইচ্ছে হয় না, তবুও কিছু সুন্দর মুহূর্তকে পেছনে রেখে ফিরতে হয়, যাতে আবার কোনো একদিন নতুন কোনো গল্প নিয়ে ফিরে আসা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে। হয়তো কোনো একদিন অন্য কোনো ভ্রমণ গল্পে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।